প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি ভালো আছো। তো আজকে আমি বিকর্ণ কুমার রায়, প্রভাষক রসায়ন, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন। তারপরও আমরা এখানে লিখেছি আয়নিক বন্ধন। তো আবার আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কেমিক্যাল বন্ডিং সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম। তো এই বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধনের ভিতর মূলত 4 ধরনের বন্ধন আছে। সাধারণত এই আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড, সন্নিবেশ সমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, এছাড়া দুর্বল আকর্ষণ শক্তির প্রভাবে আবদ্ধ হয়ে কিছু বন্ধন সৃষ্টি হয়, যেগুলোকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস বল, হাইড্রোজেন বন্ধন, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এইগুলো সত্যিকার অর্থে কোনো রাসায়নিক বন্ধনের আওতায় পড়ে না। তো আজকে আমরা আলোচনা করব আয়নিক বন্ধন। তো আমরা এইগুলো এখন আসি যে আয়নিক বন্ধন। তোমরা মাধ্যমিকে আয়নিক বন্ধনটা পড়ে এসেছো। আমরা আজকে এই আয়নিক বন্ধনটা একটু ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব কয়েকটা ধাপে। তোমরা লক্ষ্য করো যে নাম্বার 1, আয়নিক বন্ধন কাদের মধ্যে ঘটে। যদি আমি এই প্রশ্নটা করি তো তোমরা উত্তর দেবে যে একটি ধাতু একটি অধাতুর মধ্যে ঘটে। তাহলে ধাতু ও অধাতুর মধ্যে ঘটে। যদি প্রশ্ন করা হয় যে কিভাবে ঘটে, তাহলে তোমরা উত্তর দেবে যে ধাতু তার যোজ্যতা স্তরের ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ধাতু তার যোজ্যতা স্তরের ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু তার ওই ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ সৃষ্টি করে। যদি প্রশ্ন করি কেন করে, তাহলে এই ধাতু এবং অধাতু তাদের যোজ্যতা স্তরের অষ্টক পূরণ করার জন্যে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করার জন্যে ওরা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে অষ্টক গঠন করে। পরবর্তীতে 4 নম্বর পয়েন্টে হলো এই ধাতু এবং অধাতু যে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে, এই ধনাত্মক ও ঋণাত্মক চার্জ, ধনাত্মক ও ঋণাত্মক চার্জ স্থির বৈদ্যুতিক আকর্ষণে আবদ্ধ হয়ে যে বন্ধন গঠন করে তাকে আমরা বলি আয়নিক বন্ধন। আর এই আয়নিক বন্ধনের ফলে যে যৌগ সৃষ্টি হয় তাকে আমরা বলি আয়নিক যৌগ। তাহলে টোটাল আমরা আরেকবার একটু বলি যে আয়নিক বন্ধনটা কি। আমরা তো ভেঙে ভেঙে বলেছি, তাহলে আমরা এখন বলতে পারতাম যে একটি ধাতু আর একটি অধাতুর মধ্যে তাদের যোজ্যতা স্তরের বিজোড় ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের ফলে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ সৃষ্টি করে স্থির বৈদ্যুতিক ধনাত্মক চার্জ সৃষ্টি করে নিষ্কটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের মাধ্যমে পরবর্তীতে ওই ধনাত্মক ও ঋণাত্মক চার্জ স্থির বৈদ্যুতিক আকর্ষণে যে বন্ধন গঠিত হয় তাকে আমরা বলি আয়নিক বন্ধন। ক্লিয়ার? তো আমরা এখন আসব এই আয়নিক বন্ধনযুক্ত যৌগকে আমরা বলি আয়নিক যৌগ। তাহলে আয়নিক বন্ধনের উদাহরণ হিসেবে যদি আমরা একটি উদাহরণ দেখতে চাই, ধরি সোডিয়াম ক্লোরাইডের অনুগঠন। এই আয়নিক বন্ধনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডের অনুগঠন দেখতে পাচ্ছি আমরা এখানে। তাহলে সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, এদের ইলেকট্রন বিন্যাস লিখলে আমরা দেখতে পাই সোডিয়াম 11 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6
3s1 এবং ক্লোরিনের 17, এদের ইলেকট্রন বিন্যাস লিখলে পাই 1s2 2s2 2p6 3s2 3p5। তো আমরা দেখতে পাচ্ছ এই সোডিয়ামের যোজ্যতা স্তরে একটি বিজোড় ইলেকট্রন আছে। এরা এই বিজোড় ইলেকট্রনটি ত্যাগ করে দিলে এরা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে, ফলে এরা ক্যাটায়ন সৃষ্টি করে। তাহলে 1s2 2s2 2p6 হয়ে Na+ সৃষ্টি করে। এই ত্যাগকৃত ইলেকট্রনটি এই দেখতে পাচ্ছ ক্লোরিনের যোজ্যতা স্তরে 5টি বিজোড় ইলেকট্রন আছে, 5 2 7 7টি বিজোড় ইলেকট্রন আছে। এই 7টি বিজোড় ইলেকট্রন ওই ত্যাগকৃত ইলেকট্রনটি গ্রহণ করে এরা নিকটস্থ আর্গনের কাঠামো লাভ করে, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 হয়ে ক্লোরিন মাইনাস কাঠামো লাভ করে। পরবর্তীতে এই সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস স্থির বৈদ্যুতিক আকর্ষণে, এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস স্থির বৈদ্যুতিক আকর্ষণে আবদ্ধ হয়ে সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে। তো আমরা এই ইলেকট্রন বিন্যাস করি আমরা দেখেছি। আমরা যদি এইটাকে লুইস মতবাদে দেখাতে চাইতাম তাহলে কিভাবে দেখাতাম? অর্থাৎ সোডিয়াম তার যোজ্যতা স্তরের একটি বিজোড় ইলেকট্রনকে আমরা ডট দিয়ে দেখালাম, আর ক্লোরিনের দেখেছিলাম তাদের যোজ্যতা স্তরের 7টি ইলেকট্রন, তার ভিতর ছিল 6টি যুগ্ম 1টি বিজোড়। এই সোডিয়ামের ইলেকট্রনটি যদি ক্লোরিনকে দিয়ে দেওয়া হয় এমনিভাবে, অর্থাৎ তাহলে মূলত সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস সৃষ্টি হয়ে পরবর্তীতে স্থির বৈদ্যুতিক আকর্ষণে সোডিয়াম ক্লোরাইড অণু গঠন করে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা আয়নিক বন্ধন গঠনের সোডিয়াম ক্লোরাইডের অণু গঠনটি দেখলাম। এখানে ঠিক আমরা যেটি বলেছিলাম যে ধাতু তার যোজ্যতা স্তরের ইলেকট্রন ত্যাগ, অধাতু তার যোজ্যতা ইলেকট্রন গ্রহণ করে ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি করে, পরবর্তীতে ওই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণে আবদ্ধ হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে আমরা বলি, সেই বন্ধনকে আমরা বলি আয়নিক বন্ধন, এবং আয়নিক বন্ধন উৎপন্ন যৌগকে বলে আয়নিক যৌগ। তো এবার আমরা যাব আয়নিক বন্ধন গঠনের কয়েকটি বিশেষ শর্তাবলী। তাহলে আয়নিক বন্ধন গঠনের শর্তাবলী। আয়নিক বন্ধন গঠনের শর্তাবলী। তো আয়নিক বন্ধন গঠনের 3টি গুরুত্বপূর্ণ শর্ত আছে। নাম্বার 1, নিম্ন মৌলের অর্থাৎ প্রথম মৌলের যেখানে ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি। 2, দ্বিতীয় মৌলটার অর্থাৎ অধাতুর উচ্চ ইলেকট্রন আসক্তি। নাম্বার 3, গঠিত যৌগের উচ্চ ল্যাটিস শক্তি। তো শিক্ষার্থীগণ, আমরা গত ক্লাসে রাসায়নিক বন্ধন পড়তে গিয়ে এই
আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি সম্পর্কে আমরা একটু ধারণা দিয়েছিলাম। আজকেও আমি সামান্য একটু আলোচনা এখানে করে যাব। সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি বলতে আমরা বুঝি, আয়নীকরণ শক্তি বলতে আমরা বুঝি ধাতু পরমাণু তার যোজ্যতা স্তরের একটি বা দুইটি ইলেকট্রন ছেড়ে দিয়ে তারা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস ছেড়ে দিয়ে 1 মোল একক ধনাত্মক চার্জ লাভ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ শক্তিকে আমরা বলি আয়নীকরণ শক্তি। সে সোডিয়াম পরমাণু, এই সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস তৈরি করতে যে শক্তির প্রয়োজন হলো সেই শক্তিটাকে আমরা বলি আয়নীকরণ শক্তি। এখন এই আয়নীকরণ শক্তির মান যত কম হবে সেই ধাতুটি তত দ্রুত আয়ন তৈরি করে আয়নিক বন্ধন তৈরি করতে পারবে। এ কারণে পর্যায় সারণীর 1 গ্রুপের যে ধাতুগুলো অর্থাৎ ক্ষার ধাতুগুলো, এই ক্ষার ধাতুগুলো দ্রুত এই আয়ন তৈরি করে আয়নিক বন্ধন গঠন করে। এ কারণে আমরা গ্রুপ 1 বা 2কে এই ধাতুগুলোকে আমরা আয়নিক বন্ধন গঠনে ব্যবহার করে থাকি। ঠিক একইভাবে উচ্চ ইলেকট্রন আসক্তির কথা বলা হয়েছে। তাহলে এই আয়নীকরণ শক্তির ঠিক উল্টো কথাটা, অর্থাৎ ওই অধাতব পরমাণুটি যেটা আমরা ক্লোরিন দেখেছি, সেই অধাতব পরমাণুটি একটি ইলেকট্রন গ্রহণ করে তাদের একক ঋণাত্মক চার্জযুক্ত অ্যানায়ন তৈরি করতে যে পরিমাণ শক্তি বর্জন করে সেই পরিমাণ শক্তিকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তো এখানে ক্লোরিন গ্যাস এটা যদি একটি ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস তৈরি করে পরিণত করে এই কোলাইড আয়ন তৈরি করতে গিয়ে, তাহলে আমরা জানি যে ক্লোরিনের যোজ্যতা 7টি ইলেকট্রন থাকে, তারপরও একটি ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রনকে বিকর্ষণ করে। তাহলে যার উচ্চ ইলেকট্রন আসক্তি থাকে, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা খুব বেশি থাকে, তারাই দ্রুত ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় এবং আয়নিক বন্ধন গঠন করে। এ কারণে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপের মৌলগুলি এই আয়নিক বন্ধন গঠনে সহায়তা করে। এবার আমরা আসব এই যৌগ গঠনে উচ্চ ল্যাটিস শক্তি। তো উচ্চ ল্যাটিস শক্তি যে আয়নিক বন্ধনের ক্যাটায়ন অ্যানায়ন দ্বারা আয়নিক বন্ধন গঠনের ফলে 1 মোল ক্লাস ল্যাটিস গঠন করতে যে পরিমাণ শক্তি বর্জিত হয় সেই পরিমাণ শক্তিকে আমরা বলি ল্যাটিস শক্তি। তো মানে নিম্ন স্থৈতিক শক্তি অর্জন ও সর্বোচ্চ স্থিতিশীলতা অর্জন, এই সূত্র মতে যে যৌগের ল্যাটিস শক্তি বেশি হবে সেই যৌগের স্থিতিশীলতা বেশি হবে। তো এবার আমরা দেখতে চাচ্ছি যে আয়নিক যৌগের সাধারণ ধর্মাবলী। আয়নিক যৌগের সাধারণ ধর্মাবলী। এই আয়নিক যৌগের অনেকগুলো ধর্ম আছে, আমরা একটি একটি করে বলার চেষ্টা করি। প্রথমত আয়নিক যৌগগুলো কঠিন অবস্থায় ক্লাস এবং ল্যাটিস সৃষ্টি করে। আয়নিক যৌগের ক্লাসগুলি ভঙ্গুর হয়। 3 আয়নিক যৌগগুলো কঠিন অবস্থায় বিদ্যুৎ অপরিবাহী কিন্তু জলীয় দ্রবণে তারা বিদ্যুৎ পরিবাহী। 4 আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব তীব্র হয়। 5 আয়নিক যৌগগুলি পোলার দ্রাবক সাধারণত পানিতে দ্রবণীয় এবং অপোলার দ্রাবক তথা বেঞ্জিনে অদ্রবণীয় হয়। এদের রাসায়নিক বিক্রিয়ার গতি খুব দ্রুত হয়। আর আয়নিক যৌগে সৃষ্ট ক্যাটায়ন অ্যানায়ন বিক্রিয়ার শেষে এদের স্বকীয়তা বজায় রাখে। তাহলে আমরা এবার এই ধর্মগুলির 2-1টি ধর্ম একটু আলোচনা করব। নাম্বার 1 আমরা দেখতে চাচ্ছি যে
আয়নিক যৌগের ক্লাস ভঙ্গুর, ক্লাস ভঙ্গুর, আমরা বলেছি আয়নিক যৌগের ক্লাসটা ভঙ্গুর হয়। তো এই আয়নিক যৌগের ক্লাস ভঙ্গুরের উদাহরণ দিতে গিয়ে আমরা সোডিয়াম ক্লোরাইডের অণুর ব্যাখ্যাটা দিতে পারি। এই আয়নিক যৌগের ক্লাসে যদি কোনো বিকৃতি ঘটাতে চাই, বিকৃতি ঘটাতে গেলে এই ক্লাসটা ভেঙে যায়। ধরো এই এখানে সোডিয়াম ক্লোরাইড অণুটার কথা বলছি, একটি সোডিয়াম ক্লোরাইড অণুটা একটি ক্লাস। এই সোডিয়াম ক্লোরাইডের ভিতর ক্যাটায়ন হিসেবে সোডিয়াম, অ্যানায়ন হিসেবে ক্লোরাইড। তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। এই যে ক্লোরিন মাইনাস, আর একটা লাইন লিখি, সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস। আমরা দেখতে পাচ্ছি এই ক্লাস জালিতে যে কোনো একটি আয়ন তার চারিদিকে তার বিপরীতধর্মী আয়ন দ্বারা পরিবেষ্টিত। সে এই সোডিয়াম আয়নটা চারিদিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যেটা আমরা বলি ক্লোরিন 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 নেগেটিভ আয়ন দ্বারা পরিবেষ্টিত। আবার এই ক্লোরিন আয়নের চারিদিকে সোডিয়াম 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 প্লাস দ্বারা পরিবেষ্টিত। এবার যদি আমরা এই ক্লাস জালিকে বা এই ক্লাসটাকে আমরা কোনো বিকৃতি করতে চাই, যেমন এখানে বল প্রয়োগ, এখানে যদি আমরা বল প্রয়োগ করতে চাই, ঠিক এইভাবে বল প্রয়োগ এদিক দিয়ে যদি আমরা এইভাবে বল প্রয়োগ করি, তাহলে কি দেখতে পাবো যে কোনো একটি আয়নের সারি থেকে অন্য আয়নের সারিটাকে যদি এক একক বিচ্ছিন্ন করা যায় বা এক এককে অপসারিত করা যায়, তাহলে এই ক্যাটায়নটা এই ক্যাটায়নের কাছাকাছি চলে আসবে, অর্থাৎ তাদের মধ্যে একটা বিকর্ষণ সৃষ্টি হবে। এবার সেইটি আমরা একটু দেখব। এইটাকে একটু ঘুরিয়ে দিই, এইটাকে আমি এখানে বোর্ডে ছোট বলে আমি একটু মুছে ফেলছি। এইরকম কি হবে, অর্থাৎ যদি এরকম হয়ে যায়, Na প্লাস Cl মাইনাস Na প্লাস Cl মাইনাস এরকমটি হতে পারে। তাহলে কি দেখতে পাচ্ছি যে বল প্রয়োগ এইখানে এই যে আমরা বলেছিলাম যে একটি আয়নের সেটকে যদি বল প্রয়োগে এক একক বিচ্ছিন্ন করা যায় বা অপসারণ করা যায়, তাহলে একই চার্জগুলো, সমদরি চার্জগুলো কাছাকাছি চলে আসে। এই দেখো, এইটা ওইদিকে ঘুরে গেছে, এইটা এদিকে সরে আসছে, তার মানে এই ক্লোরিন ক্লোরিন সোডিয়াম সোডিয়াম এরা পরস্পর কাছে চলে আসছে, তার মানে এদের ভিতরে একটা বিকর্ষণ বল কাজ করছে, বিকর্ষণ বল কাজ করছে। এখানে বিকর্ষণ বল যুক্ত হয়েছে, ফলে এই ক্লাসটা ভঙ্গুর। তাহলে ক্লাস ভঙ্গুর।
এই ক্লাসটা ভঙ্গুর হয়ে গেল। ঠিক আমরা বাস্তবতায় যদি লক্ষ্য করি, তোমরা প্রিয় শিক্ষার্থীগণ খেয়াল করো, আমি একটা বাস্তব উদাহরণ দিতে চাচ্ছি। যেটা তোমরা শীতকালে খেজুরের গুড়ের পাটালি করতে দেখেছো, বা আখের পাটালি করতে দেখেছো। আখের রসকে জাল দিয়ে, খেজুরের রসকে জাল দিয়ে পাটালি করতে দেখেছো। যখন আমরা এই রকম ধরনের একটি পাটালি বা টাটি তৈরি করি আখের, করার পরে যখন এই আখের পাটালিটা বা টাটিটা যখন আস্তে আস্তে শুকিয়ে ওঠে, তখন এর বুকের উপর যদি আঙুল দিয়ে এরকম একটা টিপ দেওয়া যায়, দেখবা এরকম টিপ দিলে এরকম সিট ধরে যায়, এরকম সিট ধরে যায়। তোমরা বাস্তবে দেখেছো, কারণ ওটা ফাটল ধরে যায়। ঠিক আমরা এখন যে বল প্রয়োগ করেছি, কোনো একটা ক্লাসকে যখন বিকৃতি করতে চেয়েছি, তখন ওদের ক্লাসটা ভঙ্গুর হয়ে গেছে। ঠিক এই উদাহরণটা হচ্ছে ঠিক আয়নিক যৌগের ক্লাস ভঙ্গুরের একটা উদাহরণ। তো তোমরা বুঝেছো নিশ্চয়ই। তো আমরা আরেকটি উদাহরণ সামান্য একটু দিয়েছি, আমাদের সময় কমে গেছে। সেটা হচ্ছে নাম্বার 2 যে কঠিন অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ অপরিবাহী, আয়নিক যৌগ বিদ্যুৎ অপরিবাহী কিন্তু জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহী, জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহী। এরই একটা উদাহরণ। এই উদাহরণটার জন্যও আমরা সোডিয়াম ক্লোরাইডের অণু নিতে পারি। তো সোডিয়াম ক্লোরাইডের অণুতে সোডিয়াম ক্যাটায়ন এবং ক্লোরিন একটা নির্দিষ্ট স্থানে, কঠিন অবস্থায় একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করে, ফলে তারা বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু যদি সোডিয়াম ক্লোরাইডটা জলীয় দ্রবণ বা তরলিত অবস্থায় থাকে, তখন ওদের ওই ল্যাটিস শক্তি মুক্ত থাকে, ফলে তারা একে অপরের সঙ্গে চলাফেরা করতে পারে এবং বিদ্যুৎ পরিবহন করতে পারে। এই সোডিয়াম ক্লোরাইড লিকুইড, এই লিকুইড সোডিয়াম ক্লোরাইডতে সোডিয়াম প্লাস লিকুইড, ক্লোরিন মাইনাস লিকুইড। আবার সোডিয়াম ক্লোরাইড সলিড, এইটাকে অ্যাকোয়াস জলীয় করলে সোডিয়াম প্লাস অ্যাকোয়াস আর ক্লোরিন মাইনাস অ্যাকোয়াস তৈরি হবে। এই যে দ্রবণে এই বিগলিত সোডিয়াম ক্লোরাইড বা জলীয় সোডিয়াম ক্লোরাইড দ্রবণে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করে আসে। এই দ্রবণে যদি দুটি ইলেকট্রোড প্রবেশ করে এইরকম যদি দুটি ইলেকট্রোড প্রবেশ করে একটি ব্যাটারি কানেকশান দেওয়া যায়, এইরকম দুটি ইলেকট্রোড প্রবেশ করে একটি ব্যাটারি কানেকশান দেওয়া যায়, অর্থাৎ প্লাস মাইনাস, একটি এমিটারের সঙ্গে ব্যাটারি দিয়ে যদি কানেকশান দেওয়া যায়, তাহলে এইটাকে আমরা বলি অ্যানোড আর এইটাকে বলি আমরা ক্যাথোড। এরকম যদি কানেকশান দেওয়া যায়, তাহলে এই দ্রবণস্থ পজিটিভ চার্জগুলো এই নেগেটিভ চার্জগুলো, অ্যানায়নগুলো ক্যাথোডের দিকে আকৃষ্ট হবে, আর অ্যানোড নেগেটিভ এই ক্যাটায়নগুলো অ্যানোডের দিকে আকৃষ্ট হবে। অর্থাৎ যেটা আমরা জারণ বিজারণ বিক্রিয়ায়, এই অ্যানোডে তখন কি বিক্রিয়াটা ঘটে? অ্যানোডে বিক্রিয়া ঘটে, এই অ্যানায়নগুলো এখানে চলে আসে, এই অ্যানায়নগুলো চলে এসে এই অ্যানোডে আকৃষ্ট হয়ে, এই দিকে আকৃষ্ট হয়ে এরা ইলেকট্রনটা ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হয়, এই ইলেকট্রনটা ছেড়ে দেয়। এইভাবে এই দুটি ক্লোরিন পরমাণু, ক্লোরিন গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস মিলিত হয়ে Cl2 গ্যাসে পরিণত হয় এবং Cl2 গ্যাসটা এখান থেকে বেরিয়ে যায়। ঠিক একইভাবে এটাকে আমরা অ্যানোডে জারণ বিক্রিয়া বলি। ঠিক ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা যদি আমরা দেখতে চাই, তাহলে এই ধাতব সোডিয়ামগুলি, এই সোডিয়াম প্লাসগুলো যখন এই
নেগেটিভের দিকে আকৃষ্ট হয় তখন ওখান থেকে ইলেকট্রন টেনে নিয়ে সোডিয়াম সলিডে পরিণত হয়, সোডিয়াম সলিডে পরিণত হয়। আর সোডিয়াম সলিডে যখন পরিণত হয় তখন তারা ধাতব অণুতে পরিণত হয়ে যায়, অর্থাৎ তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। আরও একটি উদাহরণ, আমরা যখন এই পর্যন্ত এলাম তখন এখান থেকে আমরা এই যে এখানে দুটো ইলেকট্রন ছেড়ে দিল, আমরা যদি এই যে দুইবার বিক্রিয়াটা করি বা ইলেকট্রন ছেড়ে দিল, এই ইলেকট্রনটি এই তার বেয়ে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ধাবিত হবে। আর আমরা জানি যে দিক দিয়ে ইলেকট্রনটা প্রবাহিত হয় তার বিপরীত দিকে বিদ্যুৎ পরিবাহিত হয়, তাহলে বিদ্যুৎ পরিবহন ঘটে। তাহলে কি দেখতে পেলাম যে জলীয় দ্রবণে আয়নিক যৌগটা যখন জলীয় অবস্থায় থাকে তখন তারা বিদ্যুৎ পরিবহন করে। তো শিক্ষার্থীগণ, এই পর্যন্ত আমরা এখানে শেষ করব। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে এবং আগামীতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।